শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে আসলে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে বাংলাদেশ। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসার ব্যয় নিয়ে চাপে রয়েছে, জ্বালানি নিয়ে চাপে রয়েছে, এমনকি ব্যবসার যে অর্থায়ন, সে অর্থায়নের ব্যয়ও কিন্তু বেড়েছে। সব কিছু মিলিয়ে ব্যবসায়ীরা কিছুটা বেশ চাপে রয়েছে এবং তারা আসলে অপেক্ষা করছে কখন একটি রাজনৈতিক সরকার আসবে, তারা হয়তো নতুন বিনিয়োগে যাবেন। পুরো বিষয়টা নিয়ে আসলে এক ধরনের সরকারের সাথেও আলোচনার জায়গাটা সেভাবে তৈরি হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে তৈরি পোশাক খাত সবচেয়ে বড় যে রপ্তানি খাত, সেই রপ্তানি খাতের যে সহযোগী একটি খাত হচ্ছে বাংলাদেশ পোশাক খাতের যেই অ্যাক্সেসরিজ এবং যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি দিন দিন বড় হচ্ছে এবং তাদের অবদান অনেক বাড়ছে রপ্তানি খাতে। সেই রপ্তানি সহযোগী খাতের যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজিএপিএমই এর পরিচালক কাজী ফাহাদ। তিনি কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কাজী ফাহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে এই যে খাতটিতে আপনি কাজ করেন, ব্যবসা করেন, সেই খাতের অবদান আমরা জানি দিন দিন বাড়ছে। এই মুহূর্তে একটু ওভারঅল সিনারিওটা একটু জানতে চাই। আপনাদের ইন্ডাস্ট্রির বর্তমান কতগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে কাজ করছে এবং কি পরিমাণ রপ্তানিতে অবদান রাখছে? ধন্যবাদ। আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বিজিএপিএমইএ, আমরা বাংলাদেশে মোর দেন 30 ইয়ার্সের উপরে আমাদের এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে প্যাকেজিং এবং আমাদের বাংলাদেশের যেটা বলি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে বড় একটি অংশ আমাদের অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এক্সপোর্টে আমাদের অবদান যদি আমরা বলে থাকি, লাস্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী $8.7 বিলিয়ন আমাদের এখান থেকে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। সো এখানে যে অপরচুনিটিস বা যে সংখ্যা বললেন, আমাদের প্রায় 1400-র উপরে অ্যাক্টিভ আমাদের কারখানা আমাদের এখন কাজ করছে, যেখানে আমাদের 9 লক্ষ পরিবার, মানে আমাদের 8 থেকে 9 লক্ষ শ্রমিক আমাদের সাথে এখানে যুক্ত হয়ে কাজ করছে। জি, আমরা জানি যে একটা সময় বাংলাদেশের যে পোশাক খাতের যেসব লেভেল লাগতো, জিপার দরকার হতো বা প্যাকেজিং, এগুলো পুরোটাই আমদানি নির্ভর ছিল এবং সেই জায়গাটাতে আপনারা সেখানে আমদানির বিকল্প হিসেবে এই ব্যবসাগুলোকে দাঁড় করিয়েছেন এবং বর্তমানে রপ্তানিতে বড় ধরনের অবদান রাখছেন। এটির ফলে আসলে আমাদের যেই রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতের যে ভ্যালু এডিশন, সেটা নিশ্চয়ই অনেক বেড়েছে। সেখানে আপনারা আসলে কি এই মুহূর্তে সরবরাহ করছেন, মানে কোন কোন পণ্যগুলো উৎপাদন করছেন এবং কিভাবে রপ্তানি খাতকে সহযোগিতা করছেন? ধন্যবাদ। এই জায়গাটাতে আমরা সবসময় আমরা কাজ করার জন্য বিজিএপিএমই আমাদের সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দ আসলে গভর্নমেন্টের কাছে আমরা তুলে ধরছি যে আমাদের সবচেয়ে বড় যে টেকনোলজির যে আমাদের যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু আমরা নিজেদের উদ্যোগে আমরা কিনে নিয়ে আসছি এবং সেখান থেকে আমরা চায়না, আমাদের হংকং, চায়না এন্ড আদার্স যে কান্ট্রিগুলো আছে, কম্পিটিটিভ প্রাইস দিয়ে আমাদের সেই লেভেল, সেই ট্যাগ, সেই ওভেন লেভেল, কেয়ার লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে প্রত্যেকটা পণ্য আমরা তৈরি করছি, যেখানে আগে প্রত্যেকটা জিনিস বাইরে থেকে আসতো এবং আমাদের রেমিটেন্স বা আমাদের টাকাটা কিন্তু বাইরে চলে যেত। সেখানে কিন্তু আমাদের এই প্যাকেজিং ইন্ডাস্ট্রির যে আমাদের ওনার, মালিকরা যারা আছেন, তারা কিন্তু এখানের যে পরিমাণের অর্থায়ন আসলে আমরা ইনভেস্ট করেছি আমাদের মেশিনারিজে, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি যে দেখেন, এক একটা মেশিন কিন্তু মিনিমাম 2 কোটি থেকে 10 কোটি টাকা এবং মোর দেন আরো বেশি লেভেলের আমাদের প্রাইজের মেশিন কিন্তু আমাদের ফ্যাক্টরিতে থাকে। তো সেই জায়গাটাতে আমরা যেটা দেখেছি যে আমরা এক্সপোর্ট যখন করছি, আমরা কিন্তু তার
আন্ডারে আমরা গভর্নমেন্ট থেকে কোনো রেমিটেন্স বা আমাদের গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু 2 থেকে 5 দিন বা 6 দিনের মাথায় আমরা আমাদের ফ্যাক্টরিকে তার লেবেল, তার অ্যাক্সেসরিজ, তার বাটন, তার সুতা, তার কার্টুন আমরা দিয়ে দিচ্ছি। যদি সেটা তারা বাইরে থেকে নিয়ে আসতো মিনিমাম 1 থেকে 2 মাস তাদের হয়তো বা ওয়েট করতে হতো, অথবা কাস্টমসের জটিলতার কারণে পণ্য এয়ারপোর্টে আটকে থাকতো। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশ প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমরা কিন্তু রাত দিন কাজ করছি আমাদের তৈরি পোশাক শিল্পের একটি বড় অংশ হিসেবে। সো সেই জায়গাটাতে আমরা যেটা বলবো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে অবদান, যে পরিমাণের আমরা কাজ করছি, এর টেকনোলজি, মেশিনারিজ এবং সবকিছু মিলিয়ে এই মার্কেট ভালো, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মালিকগণ এখন পর্যন্ত এই সেক্টরটার পিছনে কাজ করছে। যদি আমাদের সরকারের সহযোগিতা আর ভালোভাবে থাকে, ডেফিনেটলি এই সেক্টর বাংলাদেশকে বড় একটা অংশ রেমিটেন্সে দিয়ে যাওয়ার জন্য সুবিধা আদায় করে নিয়ে আসতে পারবো। ফাহাদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে একটু তিস্তা পারে যেতে চাই। আসলে সেখানে তিস্তার যে প্রকল্প সেটি নিয়ে গণশুনানি চলছে। আমরা সেখানে গণশুনানির সবশেষ পরিস্থিতি জেনে আপনার সাথে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, উত্তরাঞ্চলের 5 জেলার তিস্তা পারে শুরু হয়েছে গণশুনানি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চায়না পাওয়ার ও পানি উন্নয়ন বোর্ড গণশুনানির মাধ্যমে মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করবেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানে গণশুনানির এখন পর্যন্ত কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? গণশুনানিতে আমরা জানি বিভিন্ন পক্ষের আসলে যুক্তি তর্ক সেখানে উপস্থাপন করা হয়। আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন এই মুহূর্তে পরিস্থিতি। কিন্তু পরে যখন আমরা শাহাদত, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড এবং তিস্তা পাওয়ার প্ল্যান যে কোম্পানি রয়েছে, এই যৌথ উদ্যোগে আজকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিস্তা পারের মানুষের সাথে গণশুনানির কার্যক্রম চলছে। বেলা 12টায় এই অনুষ্ঠানের শুরু হয়। আমরা চীনা প্রতিনিধি রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন থেকে শুরু করে রংপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু এখানে রয়েছেন। কিন্তু একটি আশার বিষয় যে চায়না পাওয়ার যে কোম্পানি রয়েছে সেটি বাংলাদেশের কনসালটেন্ট কিছুক্ষণ আগে নিউজ 24-কে জানিয়েছেন যে একটি খসড়া চুক্তি হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি কিন্তু আসলে বড় একটি অ্যাচিভমেন্ট উত্তরাঞ্চলের মানুষের জন্য, কারণ এই তিস্তা আসলে উত্তরের মানুষের দুঃখ। এই তিস্তা মানুষের অর্থাৎ কোটি কোটি মানুষকে কিন্তু বছরের পর বছর ভোগান্তির শিকার করছে। তিস্তা ধ্বংস করে এবং আবার বন্যার সময়, খরার সময় পুড়ে মারে। এই কারণে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এই কারণে গত কিছুদিন আগে জাগোবাহে তিস্তা বাছাই যে কর্মসূচি অংশগ্রহণ করেছিলেন আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে যেটি হয়েছিল, অর্থাৎ রংপুরের 5টি জেলায় কিন্তু লাখো মানুষ সেটি অংশগ্রহণ করেছিল। তার এই প্রেক্ষিতে কিন্তু এই আজকের এটি একটি ফলপ্রসূ আলোচনা আমরা বলতে পারি। আমরা একটু কথা বলতে চাই যে রংপুরের যে তিস্তা বাছাই নদী বাছাই সংগ্রাম পরিষদের যে সাধারণ সম্পাদক রয়েছে শফিয়া রহমান, একটু আপনি তিস্তা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন, এই তিস্তা বাছাই নদী বাছাই সংগ্রাম পরিষদের আপনি সাধারণ সম্পাদক, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী একটু আমাদেরকে বলবেন? আমি বলবো যে গণশুনানি হচ্ছে প্রতি জেলায় জেলায়, গতকাল গাইবান্ধা হয়েছে, সেখানে মতামত আছে। এর মধ্যে দিয়ে একটা জিনিস কালকে দেখেছি, আমি আজকেও দেখছি, এখানে মানুষের জোয়ার হয়েছে। আমরা এখানে কিন্তু অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। তার মানে হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দীর্ঘদিনের মানুষের দাবি। এই গণশুনানির মাধ্যমে সেই বিষয়টা যেন প্রতিফলিত হয়, এটাই কিন্তু মানুষ চাচ্ছে। এতে তিস্তা পাড়ের মানুষ বাঁচবে, রংপুর বিভাগ বাঁচবে, এবং এই যে বাংলাদেশে যে আমাদের বৈষম্যের শিকার, সেই বৈষম্যের শিকার হতে রংপুরবাসী উদ্ধার পাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, একটু আরেকজনের সাথে কথা বলতে, সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন, আপনি তিস্তা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করেন, তো এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই যে আজকে গণশুনানি চলছে, এটি বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী কতটা একটু আমাদেরকে বলবেন? আসলে আপনি জেনে থাকবেন যে গত 9 ফেব্রুয়ারি এই অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা ম্যাডাম এসেছিলেন। উনি এসে গণশুনানি করেছেন। উনি একটা আমাদেরকে আশার বাণী দিয়েছেন যে এই 2025 সালের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করবেন। এরই ধারাবাহিকতায় এই উত্তরাঞ্চলের 5টি জেলায় গণশুনানি শুরু হয়েছে তিস্তা পাড় থেকে শুরু করে। তো আমরা একদম অরিজিনালিভাবে আশাবাদী যে এই সরকার যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি রূপরেখা তৈরি করে এবং এই সরকারের আমলে যেন উদ্বোধনের একটা ব্যবস্থা করে, আমরা এটাই প্রত্যাশা করছি। আমরা কথা বলছিলাম তিস্তা নিয়ে কাজ করা মানুষজনদের সাথে, তারা বিভিন্ন সংগঠনের প্রধানের সাথে। আমরা তাহলে এই গণশুনানি যেটি চলছে, এই গণশুনানির চলবে কিছুক্ষণ পর্যন্ত চলবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কথা বলছে এবং তিস্তা পাড়ের মানুষ আশায় বুক বেঁধেছে যে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই ছিল আমার কাছে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে শুনানি সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রংপুর থেকে রেজাউল করিম মানিক। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএপিএমই এর পরিচালক কাজী ফাহাদ। ফাহাদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যে আলোচনায় ছিলাম, এই মুহূর্তে আসলে এই আপনাদের ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জগুলো কি, সবচেয়ে বেশি কি চ্যালেঞ্জ ফেস করছেন? সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমরা এখন ফেস করছি, যে আমাদের গভর্নমেন্ট থেকে যে আমাদের ব্যাংকিং যে সুবিধা চ্যানেলটা ছিল, ব্যাংকিং চ্যালেঞ্জটা আমাদের এখন সবচেয়ে বড় আকারের হয়ে এসেছে। যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের ইডিএফ এর একটা ফ্যাসিলিটিস ছিল, সেটাকে আমরা দেখছি প্রত্যেকটা ব্যাংকেই আসলে আমাদের এক একটা কাস্টমারের সাথে ইডিএফ ফ্যাসিলিটিটাকে ডিরেক্ট বন্ধ করে দিচ্ছে, বা আমাদের সেই সুবিধার জায়গাটাতে আমরা ঠিক মতো পাচ্ছি না। এবং আমাদের কোনো মাস্টার এলসির এগেইনস্টে যখন আমাদের ব্যাক টু ব্যাক এলসি দেওয়া হয়, সেই এলসির পেমেন্টটা যদি কোনো কারণে আমার কাস্টমার না দেয়, আমার ব্যাংক কি করছে, আমাকে আমার পরবর্তী এলসি ওপেন করতে দিচ্ছে না। তো ব্যাংকিং চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে বড়ভাবে ফেস করছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কাস্টমসের তো সবসময় সমস্যা পড়ে থাকি, আমাদের অ্যাসোসিয়েশন সেটা নিয়ে কাজ করছে। বাট আমাদের সবচেয়ে বড় এখন আমাদের যদি বলি থাকি, আমাদের হচ্ছে ব্যাংকিং প্রবলেম। যেহেতু আমাদের ফরেন রেমিটেন্স কম কারণে ডলার রেট বেশি, আমাদের প্রাইসিংটা বেড়ে যাচ্ছে। এবং আমরা ইম্পোর্ট যখন করছি, আমরা এক্সপোর্ট করার পরে দেখি যে আমার ইম্পোর্টের প্রাইস থেকে এক্সপোর্টের প্রাইস থেকে আমার ইম্পোর্টের প্রাইসটা বেশি পড়ে যাচ্ছে। সো এই জায়গাগুলোতেই আমাদের মেইনলি এখন সবচেয়ে বড় সমস্যা হিসেবে দাঁড়িয়ে আছে। আপনাদের মানে আপনাদের ইন্ডাস্ট্রিটা একরকম তৈরি পোশাক খাতের রপ্তানির উপর অনেকটা নির্ভর করে, যেহেতু আপনারা সেই খাতটাকে আসলে সাপোর্ট দিয়ে থাকেন। সেই জায়গাটাতে আমরা রপ্তানিতে আসলে এক ধরনের চ্যালেঞ্জ, মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বৈশ্বিক কারণে আসলে দীর্ঘদিন ধরে একটা চ্যালেঞ্জ যাচ্ছে। সেটির প্রভাব কতটা পড়ছে আপনাদের ব্যবসার উপর? মানে আপনি যদি গত 6 মাসের অন্তত ব্যবসার কথা বলেন বা 1 বছরের ব্যবসার কথা বলেন, সেখানে আসলে ব্যবসার জায়গাটা থেকে মানে আপনাদের প্রবৃদ্ধি কেমন হচ্ছে, মানে সেটি কি আগের বছরগুলোর সাথে যদি তুলনা করেন, সেখানে আসলে কেমন হচ্ছে? আমরা যদি আগের বছরের তুলনায় এবছরের কন্টেস্টটাকে চিন্তা করি, ডেফিনেটলি এবছরে আমাদের প্রিভিয়াস ইয়ারের চেয়ে এবছর অর্ডার তুলনামূলকভাবে কম। কারণ হচ্ছে, যখন আপনি দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন এসেছে, তখন ইউএস ট্রেডের একটা বিশাল, মানে গ্লোবাল ট্রেডের একটা আমরা বড় একটা অংশ দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ব্যবসার উপরে পড়েছে। সো এই জায়গাটার উপরে বেস করে আবার আমাদের রাজনৈতিক যে চ্যালেঞ্জটা আমরা ফেস করছি, এখন বায়ার এখানে এসে তার যে কনফিডেন্স লেভেলটা ছিল যে হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে যে আমি এত $1 মিলিয়ন অর্ডারটা দিয়ে যাব, সেটা নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে যদি তুমি আমাকে দিবা, সেই প্রজেকশন বা সেই জিনিসটা কিন্তু আমাদের হাতে আসছে না। তো আমরা যখন মালিকগণের সাথে বসি, আমাদের যখন তাদের সাথে কথা বলা হয়, তখন প্রত্যেকটা ফ্যাক্টরি বলা হতো যে আমাদের সামনে ঈদ আসছে, আমাদের সামনে বোনাস আসছে, আমাদের এই জায়গাটাতে আমাদের অর্ডার কম, কিন্তু আমার কিন্তু বোনাস ঠিকই মতো টাইম মতো দিতে হবে, না হলে কিন্তু আমি কমপ্লায়েন্স এবং আমার ফ্যাক্টরি আমার কিন্তু সার্ভাইভ করা সম্ভব হয় না। তো আমরা মালিকগণ সবসময় যে পরিমাণের প্রেসারে থাকি, আমার কাছে মনে হয় যে আমাদের মালিকগণের যে পরিমাণের লোড নিতে হয় একটা ফ্যাক্টরি চালানোর জন্য, তো গভর্নমেন্টের কাছ থেকে আমরা বলবো যে আপনারা শুধু তৈরি পোশাক খাতের গার্মেন্টস মালিকদের শুধু তাকালেই হবে না। এখানে কিন্তু আমাদের 1400 ফ্যাক্টরি মালিকগণ আছে যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করছে, তাদের সামনে ঈদ আছে, তাদের সামনে বোনাস আছে, তাদের ওয়ার্কার শ্রমিকগণ যখন আছে, তাদের দিকেও আমাদের তাকানো উচিত। কারণ গার্মেন্টস এর অর্ডার যদি কম থাকে, স্বাভাবিকলি আমাদের ফ্যাক্টরি অর্ডার কমে যায়। তো গার্মেন্টস কিন্তু আমরা দেখেছি অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, সেই বন্ধ ফ্যাক্টরির সাথে সাথে কিন্তু আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে পেমেন্ট কিন্তু আটকে গিয়েছে অনেক মালিকগণের। তো সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মালিক যে আমি অ্যাক্সেসরিজ লেবেল দিয়েছি, আমি যে কার্টুন দিয়েছি, আমার কিন্তু ফ্যাক্টরি পেমেন্টটা তার আটকে গিয়েছে। তো এখন ব্যাংক বলছে যে আপনার ওই ব্যাংকের প্রবলেমটা যদি সলভ না হয়, সেই ফ্যাক্টরি মালিককে আপনি খুঁজে বের করে নিয়ে আসেন, এবং সে যখন পেমেন্ট দিবে, আমি আপনার নেক্সট এলসি ওপেন করতে দিব। আমি র মেটেরিয়ালস তো আনতে পারবো না, তো র মেটেরিয়ালস না আনতে পারলে আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিভাবে সাপোর্ট করব? তো আমাদের পিছনে, আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা কাজ করি, আমাদের মতন যে সমস্যা এবং আমাদের প্রতি যে আমরা বলবো অবিচারী করা হচ্ছে দীর্ঘ 30 বছর ধরে, সেটা নিয়ে আমরা আমাদের অ্যাসোসিয়েশন কাজ করছি। এবং আমরা আশা করি সামনে রাজনৈতিক যারা দলে কাজ করবেন, তারা আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাবেন।
ফাদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। জি ফাদ, যেটি আপনি জানতে চাচ্ছিলাম যে এই যে রাজনৈতিক যে পরিস্থিতি এখন বর্তমানে আছে, অস্থিরতা আছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো বেশ নাজুক অবস্থার মধ্যে আছে, সেটির প্রভাব আপনাদের ব্যবসা বাণিজ্যে কেমন পড়ছে? এটির প্রভাব আমাদের খুব মারাত্মকভাবেই পড়েছে বলতে আমরা বলবো। কারণ হচ্ছে আমরা বড় প্রভাব দেখতে পাচ্ছি হচ্ছে জুট ব্যবসায়ী আমাদের কাছ থেকে যে আমাদের যে অংশগুলো থাকে আমাদের রাজনৈতিক প্রভাবের মাঝখানে যেটা দেখি, কেউ কেউ এখন, আগে তো তাও একটা সেক্টরকে আমরা দেখতাম যে তাই সেই গ্রুপের থেকে এসেছে, কিন্তু এখন 3-4টা গ্রুপ থেকে এসে আমাদের কাছ থেকে দাবি দাওয়া করা হচ্ছে যে আমাকে তো আপনি ওই কার্টুনের যে ওয়েস্টেজ গুলো আছে সেগুলো আমার কাছে দিয়ে দিবেন, না হলে আমাদেরকে আপনি যে এই জিনিসটা আছে এটা আমাদেরকে দিতে হবে না, আমাদের ছেলে পেলেদেরকে দেখতে হবে। তো এই জায়গাটার চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে বড় ফেস করছি। আমাদের মালিকগণের কাছ থেকে যে সমস্যাটা আসছে যে এখন ভাই আমরা কাকে ফোন দিলে আমরা এটা সমাধান পাবো? পুলিশকে ফোন দেওয়ার পরে তো সে বলছে এটা তো ভাই আপনারা দেখতে পারেন, ওর আমরা এখানে আপনারা যদি অফিসিয়াল কমপ্লেন করেন হয়তো বা আমরা সেটা দেখবো। তো মালিকগণের যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক প্রভাবের কারণে আমরা যদি একটি সুষ্ঠু রাজনৈতিক দলের হাতে যতক্ষণ না পর্যন্ত দেশ যাবে, আমাদের কাছে সেই জায়গাটাতে মনে হচ্ছে যে আমাদের ব্যবসায়ী যে চ্যালেঞ্জ আমাদের টিকে রাখা সেটা বড় ভাবে হয়ে আমাদের কাছে আসছে, যে আমরা বড় এক ধরনের আশঙ্কাজনক অবস্থায় আমাদের সবসময় থাকতে হয় যে আজকে কে ফোন করবে, আজকে কোন মালিক পক্ষকে কোন গ্রুপ ফোন করবে, সেই জায়গাটাতে আমরা সবসময় এখন কনসার্ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। জি, এই সামনে তো বাজেট আসছে, এই বাজেটের আলোচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে, আপনাদের সাথে এনবিআর হয়তো বসবে সামনে। আপনাদের প্রস্তাবনা এইবারের বাজেটের জন্য কি কি প্রস্তাবনা থাকতে পারে? আমাদের বেশ কিছু, আমাদের এটা নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কমিটি সেখান থেকে আমাদের বেশ কিছু জিনিস আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমি আশা করব যে বাজেটে আমাদের এই উপস্থাপনাটা যাতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং এনবিআর যারা আছেন তারা আমাদের এটাকে অ্যাটলিস্ট মূল্যায়ন করে দেখবেন। কারণ আমরা তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা একটা বড় অংশ কাজ করে যাচ্ছি। তো আমাদের তৈরি পোশাক শিল্পের থেকে বেশ কিছু চাওয়া আছে যে র মেটেরিয়ালস এর উপরে ট্যাক্সের ব্যাপারগুলোতে আছে, কাস্টমসের যে সুবিধাগুলো পাওয়ার উচিত আমাদের, সেই জায়গাগুলোতে আমরা মিলিয়ে আমরা সবকিছু মিলিয়ে আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি থেকে আমরা খুব সুন্দর করে আমরা বাজেটের জন্য আমাদের সামনে আমরা তুলে ধরবো। মূল প্রস্তাবগুলো কি থাকবে, মানে আপনি যদি একটা দুইটা বলেন। আমরা মূল প্রস্তাবনার মেন বেশ কয়েকটা জিনিস নিয়ে আসলে কাজ করা হচ্ছে, সেটা আমরা আজকে এবং কালকের মধ্যে পেয়ে যাব। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের ট্যাক্সেশন যে ব্যাপারগুলো আছে সেটা একটা নিয়ে আসা। পণ্য যখন খালাস করা হয়, পণ্য খালাসের সময় আমাদের এক ধরনের একটা ট্যাক্স ধরা হয়ে থাকে, যেটা আমাদের আরো অন্যান্য দেশের তুলনায় আমাদের এটা বেশি। আমাদের ব্যাংকিং যখন আমরা করে থাকি, ব্যাংকিং চ্যানেলে আমাদের বেশ কিছু পেমেন্ট আমাদের বেশ কিছু জায়গায় কেটে নেওয়া হয়। সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে থাকি যে আমরা যখন কম্পিটিশন করি যে আরেকটা দেশ এবং আমার দেশে পাশের দেশ চায়না এবং আমার, তো তাদের প্রাইসটা কম, আমাদের প্রাইসটা বেশি। তো বাজেটের এই জিনিসগুলো আমরা সুন্দর করে তুলে ধরে আমরা তাদের কাছে তুলে ধরার জন্য আমাদের কমিটি কাজ করছে অলরেডি। সো আমরা ইনশাআল্লাহ এটা পেয়ে যাবো কয়েকদিনের মধ্যে। জি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আর একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের এই খাতের আসলে সম্ভাবনার জায়গাটা কেমন আছে এবং এখানে নতুন নতুন বিনিয়োগকারীরা কেমন আগ্রহ আছে, বা এখন যারা চিন্তা করবে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে বা প্যাকেজিং বা অ্যাক্সেসরিজ বিজনেসে আসতে চায়, তাদের জন্য কেমন সম্ভাবনা আছে? প্যাকেজিং এবং এই নতুন যদি উদ্ভাবনা বলি, এই সম্ভাবনা বলি, এইটা বিশাল অপরচুনিটিস বাংলাদেশে এখনো আছে। অনেক ইনভেস্টর বাংলাদেশে আসছে, চাইনিজ গভর্নমেন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান মার্কেট থেকে শুরু করে অনেক ইনভেস্টর বাংলাদেশে আসার জন্য কাজ করছে। আমি একটা জিনিস বলবো, যখন দেশ যখন পরিবর্তন হচ্ছে, আমাদের এর সাথে সাথে আমাদের টেকনোলজি পরিবর্তন হচ্ছে, আমাদের সাস্টেনেবল প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, কাগজের প্রোডাক্ট চেঞ্জ হয়ে এখন ধরেন সাস্টেনেবল প্রোডাক্টের দিকে চলে যাচ্ছে, পলির জায়গায় সাস্টেনেবল পলির দিকে চলে যাচ্ছে। সো এই মার্কেটটা বিশাল এবং এখানে কাজ করার অনেক অপরচুনিটি আছে। এবং যারা নতুন নতুন ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু এই নতুন বিনিয়োগ করার জন্য কিন্তু বাংলাদেশে আসছে, এবং নতুন যারা উদ্যোক্তা তারাও কিন্তু এই প্যাকেজিং এবং এই সেক্টরে আসার জন্য তারা সাহস
পাচ্ছে। আমার কাছে মনে হয় আমরা নতুন অনেক লাইসেন্স আমরা দেখি আমাদের ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরি নতুন ওপেন করার জন্য আমাদের প্রত্যেক মাসে মিনিমাম 10 থেকে 15টা করে লাইসেন্স জমা পড়ছে। তো আমার মনে হয় এইটা সম্ভাবনা অনেক বেশি, এবং যেহেতু সামনে বিশ্বে আমরা অনেক বড় অংশ হিসাবে মানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার হিসেবে আমরা কাজ করি, প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আমাদের চাহিদাও দিন দিন বাড়ছে। তো আমার কাছে মনে হয় এর সম্ভাবনা অনেক বেশি, এবং সঠিক যদি আমাদের গভর্নমেন্ট পলিসি এবং আমাদের সাপোর্ট থাকে এই মার্কেট অনেক বড় করার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এই যে প্যাকেজিং এবং অ্যাক্সেসরিজ কি রপ্তানি, সরাসরি রপ্তানির সম্ভাবনা আছে এবং সেই সক্ষমতা কি বাংলাদেশের তৈরি হয়েছে, বা সেই সম্ভাবনা কতটুকু? সেই সম্ভাবনা অবশ্যই আছে। যেমন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা যখন ফুড বক্স গুলা চিন্তা করে থাকি, আমাদের যে শপিং ব্যাগ গুলার কথা চিন্তা করে থাকি, সেগুলো কিন্তু আমাদের অনেক ফ্যাক্টরি ডিরেক্ট এক্সপোর্ট করছে, এবং সেটার সম্ভাবনা অনেক বেশি। যেগুলো অ্যাক্সেসরিজ বলে থাকে সের আন্ডারে কিন্তু আমাদের প্যাকিং বক্স আছে, আমাদের এখানে শপিং ব্যাগ আছে, সাস্টেনেবল পলি ব্যাগ আছে, ফুড গ্রেড বক্স আছে। তো এই মার্কেটটা অনেক বড়, এবং এখান থেকে অনেক কিছু আমরা ডিরেক্ট এক্সপোর্ট আমাদের অনেক মালিকগণ করছে, এবং এটার অপরচুনিটিস অনেক বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ কাজী ফাহাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ এই যে খাতটি রয়েছে এই খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন এই সংগঠনের পরিচালক কাজী ফাহাদ। এই মুহূর্তে আমরা যাচ্ছি বনানীতে। দর্শক, আপনারা জানেন সকালে সেখানে দুজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। সেই ঘটনার জের ধরে বনানী বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। সেইখানকার সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবণী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লাবণী, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? যান চলাচল আমরা জানি সকাল থেকে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কি? তারা কি অবস্থান থেকে সরে এসছে কিনা, অথবা পুলিশের সাথে কি কথা হয়েছে আপনার? এখন পর্যন্ত কিন্তু সরে আসবার মতো কোনো অবস্থা আমরা দেখিনি। এছাড়া পুলিশ দু একবার দেখেছি যে যারা আন্দোলন করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা সাড়া তারা পাননি। এবং কিছুক্ষণ আগে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে একটি জল কামানে গাড়ি নিয়ে আসা হয়েছে পুলিশের, এবং পুলিশ সদস্য যে তাদের এই সংখ্যাটি বাড়ানো হচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে ফোর্স নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি র্যাবের সদস্যরাও এখানে আছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে তারা পুলিশ সদস্য অনেকটা অ্যাকশনে যাওয়ার মুডেই ছিলেন, কিন্তু এখন আবার তারা পিছু হটে এসেছেন। পাশাপাশি আমি একটু জানাতে চাই, এখন থেকে ঠিক 5 মিনিট আগে যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে দিয়ে অল্প কিছু যান ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ গণপরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। এবং তবে এই যে সড়ক, এই সড়কে যান চলাচল ঠিক কখন নাগাদ শুরু হতে পারে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাইনি। এছাড়া প্রশাসনের যারা আছেন তাদের পক্ষ থেকেও কাউকে দেখিনি যে এখানে এসে যারা বিক্ষোভ করছেন তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করার কোনো দৃশ্য আমরা দেখিনি। এবং যারা বিক্ষোভ করছেন তারা একটি কথাই বলছেন যে তাদের সহকর্মী যে মৃত্যু, এই মৃত্যু তারা বিচার চান। তবে আমরা এখানে কারো কোনো মরদেহ দেখিনি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠানোর কথা ছিল। যিনি মারা গেছেন তিনি একজন গার্মেন্টস কর্মী, নরসিংদী বাড়ি, মিনা নাম তার। তাকে আসলে এখান থেকে সরাসরি পোস্টমর্টমের জন্য না পাঠিয়েই বিক্ষোভকারীরা কফিন মিছিল করে তাকে নরসিংদীতে পাঠিয়ে দেন। তো সব কিছু মিলিয়ে আমরা যারা বিক্ষোভ করছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে 2 জন মারা গেছেন, তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কজন মারা গেছেন এই বিষয়টি স্পষ্ট বক্তব্য পায়নি। তবে আমরা জানি যে একজনের মরদেহ নরসিংদীতে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ তাকে নরসিংদী থেকে পোস্টমর্টম করার জন্য আবার ফিরিয়ে নিয়ে আসার যে ব্যবস্থা সেটি নিয়েছে, এবং আরও 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মাসুদুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বনানীতে পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদ আলাবনী। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে এই মুহূর্তে একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর।
পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করা জরুরি। রোববার বিসিএসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। জানান, বাজারে নজরদারি বাড়ানো হয়েছে যাতে বিদ্যমান পরিস্থিতিতে অপ্রত্যাশিত কিছু না ঘটে। এদিকে বিএসইসির প্রধান জানালেন, আন্দোলনে থাকা কর্মকর্তারা কাজে ফিরেছেন। গেল 4 আগস্ট নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। প্রতিবাদে পরদিন থেকে সংস্থার চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা কর্মচারীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বিএসইসির কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করলেও নিরাপত্তার চাদরে ঢাকা কার্যালয়। এদিন বেলা 11টায় বিএসইসির কার্যালয়ে আসেন ডিএসই সিএসইর প্রতিনিধি সহ বাজারের অংশীজনরা। জানান, চলমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই এই বৈঠক। বিনিয়োগকারীদের আপনাদের আশ্বস্ত করতে হবে যা ঘটার ঘটে গেছে, এই ধরনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের সকলকে ঐকান্তিকভাবে একসাথে কাজ করতে হবে। বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম, তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। বিএসইসি চেয়ারম্যান জানালেন, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন কর্মকর্তারা। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন। তবে মামলায় নাম থাকা 16 কর্মকর্তার অফিস না করার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান খন্দকার রাশেদ মাকসুদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা শেয়ার বাজারের আপডেট জানবো। আপডেট জানতে আমরা যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি এই মুহূর্তে দেখি লেনদেন পরিস্থিতি, 275 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আসলে গত কয়েক সপ্তাহের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা আজকেও বজায় রয়েছে। তবে ভালো খবর হচ্ছে, আসলে গতকাল সূচকের যে বড় ধরনের পতন হয়েছে সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলা যেতে পারে। সকাল থেকে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে অন্তত সূচকের দৃষ্টিকোণ থেকে। আমরা যদি দেখি ডিএসসিএক্স ইন্ডেক্স এই মুহূর্তে 18 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5192 পয়েন্টে। ডিএসসি সরি ইন্ডেক্স বেড়েছে 5 পয়েন্ট, 1161তে অবস্থান করছে। ডিএস30 অবস্থান 1890, সেখানেও প্রায় 10 পয়েন্টের মতো বেড়েছে। আর কোম্পানিগুলোর যদি আমরা যদি দেখি তাদের যে লেনদেন পরিস্থিতি আমরা যদি দেখতে পাচ্ছি, 205টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু বেড়েছে এবং কমেছে 115টির, অপরিবর্তিত আছে 73টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রা বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার আজকে কেনা বেচা হচ্ছে 121 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 122 টাকায়। ইউরো 124 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় 129 টাকা। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 1 টাকা 42 পয়সায়। সোনার দরদাম আমরা যদি দেখি, 22 ক্যারেট সোনা এই মুহূর্তে প্রতি ভরির দাম পড়ছে 1,50,862 টাকা। 21 ক্যারেটের দাম 1,44,003 টাকা। 18 ক্যারেট কিনতে গুনতে হচ্ছে 1,23,428 টাকা প্রতি ভরি, এবং সনাতন সোনা কিনতেও 1 লাখের উপরে কিন্তু আপনাকে খরচ করতে হচ্ছে। রূপার দরদাম জানাবো, 22 ক্যারেট রূপা 2,578 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 2,449। 18 ক্যারেট রূপা 2,111 টাকায় মিলছে, এবং সনাতন রূপা পাওয়া যাচ্ছে প্রতি ভরি 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হচ্ছে আরও একটি বিরতির। ফিরব একটু পর আরও খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। হিমাগারে আলু সংরক্ষণ ব্যয় এড়াতে বগুড়ায় নির্মাণ করা হয়েছে অহিমায়িত মডেল ঘর। কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ হয়েছে এসব অহিমায়িত মডেল ঘর, যেখানে মাচা পদ্ধতিতে বিনা খরচে বাড়িতেই প্রাকৃতিকভাবে আলু সংরক্ষণ করবেন চাষিরা।
এতে যেমন লাভবান হবে কৃষক, তেমনি এটি আলুর বাজার নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে। প্রকল্প অব্যাহত থাকলে সুবিধা পাবে প্রান্তিক চাষিরা, বলছে কৃষি বিভাগ। আব্দুস সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হলেও বাজারে ঠিকই দাম বেড়ে যায়, অথচ লভ্যাংশ যায় না চাষির ঘরে। জেলায় এবছর 60,435 হেক্টর জমি থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 12 লাখ টনের বেশি আলু। জেলায় চাহিদা 3 লাখ মেট্রিক টনের বেশি। বাকি আলুর 4 লাখ টন সংরক্ষণ হয় 42টি হিমাগারে। বিশাল পরিমাণ আলু সংরক্ষণের অভাবে এবং আর্থিক সংকট মোকাবেলায় অনেক কম দামে বিক্রি করেন চাষিরা। এবার চাষিদের আশার আলো দেখাচ্ছে অহিমায়িত মডেল ঘর। সরকারি খরচে নির্মিত কৃষি বিপণন অধিদপ্তরের 63টি অহিমায়িত মডেল ঘরে প্রায় 1500 চাষি তাদের উৎপাদিত প্রায় 2200 মেট্রিক টন আলু বিনা খরচে সংরক্ষণ করবেন, বিক্রি করবেন প্রয়োজন অনুযায়ী। এখানে বস্তা লাগতেছে না, বস্তা বিহীনভাবে আমরা আলু 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। আমি যখন খুশি তখন ঘরের ভিতর যেতে পারতেছি, আলুগুলো দেখতে পারতেছি এবং সেখান থেকে আমাদের নিজেদের খাওয়ার জন্য নিয়ে আসতে পারছি। নিজের মতো করে আলু রাখতে পারতেছি। অনেক সময় কোল্ড স্টোর সীমাবদ্ধ করে দেয় যে এই সময়ের মধ্যে আলু স্টার্ট হবে, রাখতে হবে বা এত কেজির উপর রাখা যাবে না। এগুলো কোনো বাধাই আমাদের কাছে নাই। প্রতিটি মডেল ঘরে 35 টন করে আলু সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 মাস। কৃষি বিপণন অধিদপ্তর বলছে প্রকল্প অব্যাহত থাকলে ন্যায্য দাম পাবেন কৃষক। তারা এই 3-4 মাস পরেও যদি বিক্রি করে তারাও এখান থেকে খুব ভালো লাভ করতে পারবে। এতে তাদের কোল্ড স্টোরেজের ভাড়া লাগছে না। অন্যান্য কোল্ড স্টোরেজে রাখতে হলে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ আছে, বস্তা বা অন্যান্য খরচ, লেবার কস্ট, সেগুলো তাদের লাগছে না। আরো অধিক পরিমাণে ঘর করে কৃষককে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আলুর যে এই যে দাম থাকা, খুব বেশি পরিমাণে দাম থাকা, আবার একেবারেই আলু চাষিদের লস হওয়া, এটাকে আমরা মিনিমাইজ করতে সক্ষম। 2.5 লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ, ঢেউটিন, সিমেন্টের পিলার, ককশিট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে 25 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থের মডেল ঘরগুলো তৈরি করা হয়েছে কৃষকের জমিতেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সফলতার গল্প শুনতে কার না ভালো লাগে, আর যখন সেই সফলতা আসে পরিশ্রম আর একাগ্রতা থেকে, তখন তা হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস। এমনই একজন নেত্রকোনার জয় মিয়া। হাঁস ও ছাগলের খামার করে হয়েছেন স্বাবলম্বী। শুধু হাঁসের ডিম বিক্রি করে মাসে আয় করছেন প্রায় 60,000 টাকা। মূলত যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে নেত্রকোনার অনেকেই এখন সফল খামারি। সোহান আহমেদ কাকুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের আসদহাটি গ্রামের তাহিরউদ্দিনের ছেলে জয় মিয়া। সীমিত বেতনে চাকরি করে সংসারের খরচ মেটাতেই হিমশিম অবস্থা। সিদ্ধান্ত নেন নিজেই কিছু করার। বাড়িতে পরিবারের পুরনো গরুর খামারের পাশাপাশি নতুন করে হাঁস ও ছাগলের খামার দেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে মাত্র 100 হাঁস ও 9টি ছাগল দিয়ে যাত্রা শুরু হলেও এখন তার খামারে রয়েছে 200-র বেশি হাঁস ও 17টি ছাগল। আমি প্রতিদিন ডিম সংগ্রহ করতেছি 120টার মতো আর কি। আমার খামারে হাঁস এলো 100, এখন বর্তমানে সেটা আমি বৃদ্ধি করে 200-র মধ্যে নিয়ে গেছি। পরবর্তীতে আরও আমার লক্ষ্য আছে হাঁস বাড়ানো। উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে রোগবালাই নিরূপণ ও নিয়ন্ত্রণে সক্ষমতা এসেছে তার। জয়ের সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় অনেকেই। ইনজেকশন দেওয়া থেকে শুরু করে গাভীকে কীভাবে প্রজনন করতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি একজন পল্লী চিকিৎসক হিসাবে কাজ করতেছি। ছাগলের ভ্যাকসিন, গরুর ভ্যাকসিন, হাঁসের কোন সময় ভ্যাকসিন দেওয়ান লাগে, কি কাউনি লাগে, ওইগুলা সে এখন নিজেই পারে। আমরাও দেখতেছি এটা লাভবান, আমরাও চাইতেছি অনেকে যে এরকম করব। যুবকদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের পাশাপাশি অভিভাবকদের উদ্বুদ্ধকরণে নেওয়া হয়েছে উদ্যোগ। আমরা সবাই মিলে যে পরিকল্পনা প্রণয়ন করেছি ক্লাসরুমে শ্রেণীকক্ষ আপনাদের সকলের সহযোগিতায়, আমার বিশ্বাস এই দেশে শতভাগ ছেলে প্রকৃত আত্মকর্মী হয়ে কন্ট্রিবিউট করবে সমাজে এবং দেশে। সরকারি সহযোগিতা পেলে খামারটি আরো বড় করার আশা জয় মিয়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 1750 কোটি ডলার, যা বিটকয়েনে আনুমানিক 2 লাখ। এই ডিজিটাল মুদ্রা নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ক্রিপ্টো মুদ্রার রিজার্ভ। ক্রিপ্টো মুদ্রার কৌশলগত রিজার্ভ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। এর আগে কৌশলগত রিজার্ভ হিসেবে 5 ডিজিটাল মুদ্রার নাম ঘোষণা করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ক্রিপ্টো মুদ্রার মধ্যে থাকবে XRP, SOL, ADA, BTC ও ETH। যুক্তরাষ্ট্র বিশ্বের ক্রিপ্টো মুদ্রার রাজধানী হবে বলেও মন্তব্য করেন তিনি।
দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।